Assalamu alaikum, dear all. Welcome all of you to our 11th lecture of Astrophysics class. আজকে আমাদের 11তম ক্লাস, হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্সের। এটা হচ্ছে ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের যে ফিজিক্স ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের যে অ্যাস্ট্রোফিজিক্স কোর্স, সেটা। তো আজকে আসলে তোমাদেরকে আমি কিছু আসলে ভিডিও দেখাতে চাই, যে কারণে আসলে সত্যিকার অর্থে এই ফরম্যাটে একটু আসা। তো আসো আমরা শুরু করি, হ্যাঁ। তো প্রথমে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছ। আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কিসের সেটআপ হতে পারে। মনে করে দেখো, লাস্ট ক্লাসে আমরা মাইকেলসন এবং মরলি, ঠিক না, মাইকেলসন এবং মরলির যে ফেমাস এক্সপেরিমেন্ট আছে সেটা করেছিলাম। তো মাইকেলসন এবং মরলির এক্সপেরিমেন্ট নিয়ে আসলে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। তো এই জিনিসটা আমরা আসলে একটু ডিটেল শিখতে চাচ্ছি যে আসলে ব্যাপারটা কিভাবে হয়, ঠিক আছে। আহ তো আমি একটু শুরু করি, হ্যাঁ, একদম শুরু থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এরকম যে আসলে আহ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আসলে এটা এটা দিয়ে আসলে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এরকম। তো উম, কিন্তু খেয়াল করে দেখো যে এটা আসলে ওয়েভ, ঠিক আছে। এটা ওয়েভ মানে তরঙ্গ, ঠিক না। যেমন আমরা জানি যে আসলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওয়েভ, আমরা মাঝে মাঝে বলি যে ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স, ঠিক না। So very good. Earthquake is a wave because earthquake is disturbance. একইভাবে একটা স্থির পানিতে তুমি যদি একটা ঢিল ছুঁড়ে মারো, সেটাও একটা ওয়েভ, ঠিক না। একইভাবে লাইটও একটা ওয়েভ, হ্যাঁ। তো লাইট একটা ওয়েভ, এটা নিয়ে আসলে সত্যিকার অর্থে তোমার 18 শতকে 19 শতকে বিজ্ঞানীদের মধ্যে একটা প্রায় বদ্ধমূল ধারণাই ছিল যে লাইট আসলে তরঙ্গ। এরপর আসলে 20 শতকের শুরুর দিকে যখন আসলে মডার্ন ফিজিক্সের উদ্ভব হয়, এবং তারপরে বিজ্ঞানীদের এই ধারণাটা আসে যে লাইট শুধু তরঙ্গ না, লাইট একরকম কণাও, হ্যাঁ। তো ওই সময় যে আসলে গত ক্লাসে আমরা যদিও আলোচনা করেছিলাম যে আসলে মাইকেলসন এবং মরলি যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এটার ইতিহাসটা আসলে জড়িয়ে রয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটির এটার সাথে। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মোস্ট ফেমাস ফেইল্ড এক্সপেরিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আসলে সত্যিকার অর্থে মাইকেলসন এবং মরলি আসলে তারা যে জিনিসটা চেয়েছিলেন প্রমাণ করতে, আসলে তারা সেটা পারেননি। তারা আসলে ইথারের এক্সিস্টেন্সটা প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তারা পারেননি। তো আসলে সত্যিকার অর্থে বিজ্ঞানীরা মনে করতেন তখন থেকেই যে আসলে লাইট এটা এক ধরনের তরঙ্গ, যেই তরঙ্গটার জন্য একটা মাধ্যম লাগবে, এবং এই মাধ্যমটার নাম তারা দিলেন ইথার। হ্যাঁ। তো আমরা যদি এখানে একটু দেখি যে আসলে ধরো এভাবে যদি আমরা লাইটটাকে চিন্তা করি, হুম, তো জিনিসটাকে বিজ্ঞানীরা বলতেন ইথার। হুম, ETHER, ইথার। এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তাদের মতো বড় বড় বিজ্ঞানীরাও এই কনসেপ্টে আসলে বলতেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মাইকেলসন এবং মরলির এক্সপেরিমেন্ট এই জিনিসটাকে আসলে ডিসপ্রুভ করলো। হুম। তো তোমরা আসলে এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যদি এই জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে এখানে যদি একটু চেক করে দেখো তোমরা, যে সেটা হচ্ছে আহ, এখানে একটা লাইট সোর্স আছে, খেয়াল করেছো? এই যে সাদা রঙের যে লাইট সোর্স দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং মাঝখানে একটা হাফ রিফ্লেকটিভ মিরর, অর্থাৎ হাফ রিফ্লেকটিভ মানে কি বলো, এখান থেকে যে লাইটটা লাইট সোর্স থেকে আসবে, হুম, যে লাইটটা লাইট সোর্স থেকে আসবে সেটা আসলে অর্ধেক চলে যাবে হচ্ছে প্রতিসরিত হয়ে, অর্ধেক হবে প্রতিফলিত। আচ্ছা, তো এই 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 রিফ্লেকটিভ যে মিরর, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে, হুম। আর ঠিক তার এক পাশে থাকে মিরর ওয়ান, এক পাশে থাকে মিরর টু, আর একদম ডান পাশে একটা পর্দা থাকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। হুম। সেট আপটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এবার আমরা একটু সামনে আগাই। তো একটু ভালো মতো বুঝে নাও সেট আপটা, হ্যাঁ। এটা 3 ডাইমেনশনাল একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে তোমার ডিটেক্টর, হ্যাঁ। এইখানে আমরা গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম আসলে ব্যাপারগুলো
একটা লেভেলে এক্সপ্লেন করেছিলাম, পুরোটা এক্সপ্লেন করিনি, তো আজকে ইনশাল্লাহ করব। সেটআপটা খেয়াল করো। আচ্ছা এই দেখো, এখান থেকে এবার আসলে একটা লাইট সোর্স থেকে একটা লাইট তোমার যাচ্ছে, হ্যাঁ। তো দেখো, এই লাইটটা আসলে তোমার দুই ভাগে ভাগ হয়ে গেল, দেখেছো এই লাইটটা দুই ভাগে ভাগ হয়ে গেল, দেখো। এবং দেখো, দুইটা মিররে এবার হচ্ছে তারা বাড়ি খেয়ে চলে আসলো, প্রতিফলিত হয়ে চলে আসলো। এবার দেখো, খেয়াল করো ইন্টারেস্টিং বিষয়, এই যে এসে তারা একসাথে মিলিত হলো। হুম। মিলিত হওয়ার পরে এই পর্দায় তারা পড়বে। আচ্ছা, কনসেপ্ট একটু আমি বলি, হ্যাঁ। কনসেপ্টটা হচ্ছে, খেয়াল করে দেখো, যে সেটা হচ্ছে এই আমরা শুরুতে যে লাইট সোর্সটা, ঠিক না, শুরুতে যে লাইট সোর্সটা কি হলো, একটু ভালো মতো বুঝো। শুরুতে শুরুতে যে লাইট সোর্সটা আমরা দেখলাম, ঠিক না, এটা একটা অংশ পর্দার একটা অংশ, সেটা হচ্ছে যেহেতু এটা তোমার হাফ রিফ্লেকটিভ মিরর, ঠিক না, তার মানে একটা অংশ প্রতিফলিত করবে আর একটা অংশ প্রতিসরিত করবে। তো যেটা আসলে খেয়াল করো, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, হ্যাঁ। সুতরাং সত্যিকার অর্থে এটা প্রতিফলিত হয়ে এই যে বাম পাশে যে মিররটা আছে সেদিকে লাল রঙের যে লাইটটা ফিরে আসলো প্রতিফলিত হয়ে, ঠিক না, অর্থাৎ লাল রঙের লাইটটা কখন ফিরে আসলো, যখন সাদা রঙের লাইটটা গিয়ে ওই মিররে তোমার হিট করলো, তখন লাল রঙের লাইটটা ফিরে আসলো। আবার ওই পাশে দেখো নীল রঙের, ঠিক না, তো নীল রং কখন হলো, ওইটা হচ্ছে প্রতিসরিত রশ্মি যখন প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে যখন ব্যাক করলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা আসলে তোমার নীল রঙের, ঠিক না। আচ্ছা, তারপর কি হলো, এই দুটো লাইট একসাথে হয়ে দেখো ডান দিকে গেল, ঠিক না। তো ডান দিকে গেল, এখন আমরা কিন্তু স্পষ্ট দেখছি যে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে একেবারে ফুলি ওভারল্যাপ হয়েছে, ঠিক না, ফুলি ওভারল্যাপ। তো এইভাবে যদি ফুলি ওভারল্যাপ হয়, তাহলে তো আসলে সত্যিকার অর্থে ব্যাপারটা আসলে একরকম। আর যদি ওভারল্যাপ না হয়ে পথ পার্থক্য থাকে, তাহলে ব্যাপারটা আসলে একরকম, ঠিক না। তো আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, খেয়াল করো, এইটা একটা ওয়েভ, আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বোঝাই, হ্যাঁ। ওয়েভ, ও একটা ওয়েভের কি থাকে বলো, চূড়া থাকে, ঠিক না, দুইটা চূড়া থাকে, একটা ট্রফ থাকে, একটা চূড়া থাকে, একটা ট্রফ থাকে, মানে খাদ। এবং খেয়াল করো এই ছবিটা তোমরা একটু দেখো, এই ছবিটা যদি একটু তোমরা বুঝো, যে সেটা হচ্ছে তোমার এই একটা ওয়েভ আর আর একটা ওয়েভ, ঠিক না, তারা যদি আসলে আমরা দেখি যে আসলে সমদশায় মিলিত হয়, তাহলে আমরা দেখি যে আসলে দুটো ওয়েভ একসাথে হয়ে কি হয় বলো, একটা বড় একটা ওয়েভ জেনারেট হয়। এবং যদি আসলে বিপরীত দশায় মিলিত হয়, তখন কি, তখন সেটা আসলে এই যে নিচের, অর্থাৎ প্রথমটা added by second one and then we get the final one। হুম। তো ফাইনাল ওয়ানটা খেয়াল করে দেখো, আসলে উপরে দুটো সমষ্টির সমান, ঠিক না। অর্থাৎ তুমি বলতে পারো যে প্রথমটার যে অ্যামপ্লিটিউড আর সেকেন্ডটার যে অ্যামপ্লিটিউড, এই দুটাকে সাম আপ করলে আমরা ফাইনালটা পাবো। তো এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে আসলে এটা আসলে আমাদের সমদশায় মিলিত হয়েছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে, দেখো এটা কিন্তু সমদশায় মিলিত হয়েছে, ঠিক না। আচ্ছা, তো ভেরি গুড। আমরা যদি সামনে একটু আগাই, হ্যাঁ। এবার যদি বিপরীত দশায় হয়, এটা আমরা এখনই দেখবো বা একটু পরে দেখবো, যেটাই হোক। এই যে এই ওয়েভটা দেখো, সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে বিপরীত দশায় মিলিত হয়েছে, ঠিক না। উপরেরটা দেখো, নিচেরটা দেখো, উপরেরটা যেই দশায়, নিচেরটা ঠিক তার বিপরীত দশায়, ঠিক। তো এটাকে সাম আপ করলে আমরা নিচের ওয়েভটা পাই। এখন আমরা যদি এটা আসলে এইভাবে দেখাই, দেখো যে আসলে ঠিক এটা নিচের সামেশনটা বা নিচের রেজাল্টেন্টটা ঠিক এইভাবেই পরিবর্তিত হয়। আচ্ছা, তো আমরা আসলে এবার যে কাজটা করতে যাচ্ছি, এবার একটু ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে তাহলে আমরা কেন এটা বুঝতে গেলাম যে আসলে কেন তরঙ্গের ব্যাপারটা বোঝা জরুরি, ঠিক না। কারণ দুটো তরঙ্গ পরস্পর যখন উপরিপাতন ঘটে, হ্যাঁ,
উপরিপাতন হয়ে কখনো তারা সমদশায় মিলিত হতে পারে, কখনো তারা বিপরীত দশায় মিলিত হতে পারে। তো যদি সমদশায় মিলিত হয়, আমরা একটু আগেই দেখলাম যে তারা আসলে যে নতুন তরঙ্গটা পাওয়া যাবে, ঠিক না, ওটার অ্যামপ্লিটিউডও হবে সর্বোচ্চ। আর যদি বিপরীত দশায় মিলিত হয়, আমরা দেখলাম যে ওটার অ্যামপ্লিটিউড হবে শূন্য। এখন আমরা আসলে মাইকেলসন এবং মর্লির পরীক্ষার গভীরে যেতে চাচ্ছি। আসলে মাইকেলসন এবং মর্লি তারা বিশ্বাস করতেন যে আসলে ইথার বলে কিছু একটা আসলে যেহেতু আছে, হুম, তো ইথারকে তারা প্রমাণ করার চেষ্টা করলেন, ঠিক আছে। তো এখন বিষয়টা যেটা হচ্ছে, ইথারকে যারা প্রমাণ করার চেষ্টা করলেন, তার মানে ইথার একটা মাধ্যম, ঠিক না। তো এই মাধ্যমের ভেতর দিয়ে তারা দেখাতে চেলেন যে আসলে আলো যায়। তো তারা এবার ইমাজিন করলেন যে ঠিক আছে, এই পরীক্ষার সেটআপ এটা কোথায়, এটা পৃথিবীর কোনো এক জায়গায়। তাহলে পৃথিবী যেহেতু নিজেই ঘুরছে এবং ইথার সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, সুতরাং তারা ধরে নিলেন যে আসলে পৃথিবী যেহেতু ইথারের মধ্য দিয়ে ঘুরছে, তার মানে অবশ্যই পৃথিবীর সাপেক্ষে ইথারের একটা বেগ আছে, বা ইথারের সাপেক্ষে পৃথিবীর একটা বেগ আছে। ক্লিয়ার? তো আমরা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম যে ইথারের বেগ, এর যে আমাদের আসলে ডান থেকে বামে, খেয়াল করো এই ভিডিওতে যেভাবে আসলে তুমি দেখতে পাচ্ছ যে ইথারের বেগ আসলে কিন্তু বাম থেকে ডানে, হ্যাঁ, অর্থাৎ দেখো ডান থেকে বামে যাচ্ছে, খেয়াল করো ওর ডান থেকে বায়ে যাচ্ছে। এখন একটু দেখো, এখন একটু ইন্টারেস্টিং একটা বিষয়, এই দেখো আমরা যে আগে দেখলাম ছবিটা, একটু খেয়াল করো, হ্যাঁ, দাঁড়াও, এই যে দেখো, এখন কি হলো, আমাদের লাইট সোর্স, ঠিক না, আমাদের লাইট সোর্স এখন বুঝো, আমরা আগের যে ছবিটা দেখেছিলাম, অর্থাৎ শুরুতে আমরা যেটা দেখলাম যে সেখান থেকে নিচে একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সের একটা পার্ট কি হলো বলো, একটা পার্ট সেটা রিফ্লেক্ট হয়ে এই যে যেটা আর কি, মানে যেটা আর কি এই ডিটেক্টরের বিপরীত পার্শ্বে সেখানে গেল হচ্ছে রিফ্লেক্টেড হয়ে, আর যেটা ডিটেক্টরের সাথে তোমার ডিটেক্টরের রাইট সাইডে সেটা গেল হচ্ছে রিফ্র্যাক্টেড হয়ে। এখন তোমরাই বলো, ভালো করে বুঝো, এই দেখো এখানে কিন্তু দেখো, এখানে হচ্ছে, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আহ, যে এখানে ইচ্ছা করে একটা মোটা দাগ দেয়া হয়েছে, একটা চিকন দাগ দেয়া হয়েছে, যাতে বোঝা যায় যে আসলে যাওয়ার সময় মোটা দাগ এবং ফিরে আসার সময় চিকন দাগ। এখন আমরা নাই এটা বুঝলাম যে আসলে আমাদের এই যে মিরর, হ্যাঁ, যে মিররটাই আসলে রাইট প্রতিফলিত হয়ে গিয়েছে, সেই মিররটা বুঝলাম, ওখানে গিয়ে ফিরে আসলো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অন্য মিররটা যেখানে প্রতিসরিত হয়ে গেল, তারপর ওই মিররে প্রতিফলিত হলো, তো প্রতিসরিত হয়ে যেই মিররে গিয়ে ধাক্কা খেলো, সেই মিররটা দেখো কেন কেমন জানি একটু ত্রিভুজ আকৃতির, এটা আসলে কেন, এই পয়েন্টটা আমাদেরকে একটু বুঝতে হবে। আসলে এটার কারণ হচ্ছে, যেহেতু ইমাজিন করো, যেহেতু ইথার ডান থেকে বামে যাচ্ছে, ঠিক না, তো এভাবে চিন্তা করো যে ধরো একটা নদীতে স্রোত ডান থেকে বামে যাচ্ছে, এবং একটা নৌকা ধরো ঠিক যেভাবে যেই বরাবর আসলে আলোটা যাচ্ছে সেই বরাবর যেতে যদি চায়, তাহলে তোমরাই দেখো নৌকাটা যদি আসলে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালনা করা হয়, আলটিমেটলি কি নৌকাটা 90 ডিগ্রি কোণে থাকবে বলো? না। এটা আমরা ভেক্টরের রুল থেকে জানি যে নৌকাটা কিন্তু থাকবে না, ঠিক না, নৌকাটা কিন্তু আসলে একটু বাঁকা হয়ে যাবে। ওই এই কারণেই এই জিনিসটা আসলে বাঁকা দেখাচ্ছে, যেহেতু লাইট লাইট একটা ওয়েভ, এবং ধরে নেওয়া হচ্ছে ইথার ডান থেকে বামে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, ডান থেকে বায়ে প্রবাহিত হচ্ছে, সুতরাং লাইট ইথারের মধ্য দিয়ে প্রবেশ করার সময় এর পথটা বেঁকে যাচ্ছে। ক্লিয়ার? দেখো, খেয়াল করো। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি যে আসলে যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে তোমার আমাদের যে শুরুতে আমরা দেখলাম, ঠিক না, এটা আমাদের নর্মাল ক্যালকুলেশনটা, অর্থাৎ আমাদের যে তোমার প্রথম যে একদম মিরর, একদম শুরুতে যে আমাদের মিররের কথাটা ছিল, ধরো এই দেখো মিরর টু, তাই না, মিরর টু, ওই পাশে দেখো মিরর ওয়ান, ঠিক না, এটা হচ্ছে ডিটেক্টর, হ্যাঁ। তো আমাদের মিরর টুর ব্যাপারটা তো সিম্পল, বুঝতেই পারছো, মিরর ওয়ান এর ক্যালকুলেশনটা একটু জটিল। মিরর টু তে ঘটনাটা কি হয়, মিরর টু তে যেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার
আহ, আমি যদি একটু বলি, মিরর টুতে লাইটটা গিয়ে আবার হচ্ছে তোমার সেখানেই তোমার ফিরে আসলো, ঠিক না? মিরর টুটা খেয়াল করো, হ্যাঁ, মিরর টুটাই হচ্ছে এই যে, দেখো মিরর টুর ক্যালকুলেশনটা আমরা করলাম, ও গিয়ে আবার সরাসরি ফিরে আসলো। আচ্ছা, তো ক্যালকুলেশনটা একটু দেখাই, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে তোমার, যদি আমি একটু বলি, ঠিক না? দেখো, ক্যালকুলেশনটা ধরে নিলাম আমরা ইথারের স্পিড হচ্ছে ভি, ভালো করে বুঝছো, ইথারের স্পিড ভি, ঠিক না? তাহলে ইথারটা ডান থেকে বামে যাচ্ছে, তাহলে ওই সময় সত্যিকার অর্থে ইথারের সাপেক্ষে লাইটের স্পিড কত? সি প্লাস ভি। আসলেই তো তাই, একটা গাড়ি যদি বামে যায় সি বেগে, আর একটা গাড়ি যদি বামে যায় ভি বেগে, তাহলে আমরা এটা বলতে পারি যে আসলে সত্যিকার অর্থে আপেক্ষিক বেগটা কিরকম, ঠিক না? এটা আসলে আমাদের জন্য কঠিন কিছুই না। এখানে ভিটা কি? স্পিড অফ দ্য ইথার রিলেটিভ টু আর্থ। আর সিটা কি? স্পিড অফ লাইট, ঠিক না? অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে আসলে স্রোতের অনুকূলে যখন যায় তখন স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়, আর স্রোতের প্রতিকূলে যখন যায় তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক না? অর্থাৎ তো এখানে বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে যেহেতু মিরর টু মিরর টু এর ক্ষেত্রে লাইটটা প্রথমে কি হলো, ডান থেকে বায়ে গেল। তো ডান থেকে বায়ে তো ইথারও যাচ্ছে, তার মানে এটা ইথারের অনুকূলে, এই জন্য এটা সি প্লাস ভি। আর যখন সে ফিরে আসছে তখন ইথারের প্রতিকূলে, তাহলে এটা হচ্ছে সি মাইনাস ভি, ঠিক না? এবং মধ্যবর্তী দূরত্বটা যদি হয় ডি, তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে আমাদের টাইম কত? টাইম হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্সটা কত? ডি। তাহলে প্রথমে হচ্ছে টাইমটা হচ্ছে প্রথমে ডি ডিভাইডেড বাই সি প্লাস ভি, তারপরে প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ভি, তাহলে ইকুয়ালস টু, তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, টু ডিসি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, তারপর তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, আমরা কিন্তু এখানে দেখতে পাই যে আসলে আমরা টু ডি বাই সি মাল্টিপ্লাইড বাই ওয়ান ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে তুমি যদি আসলে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করো, ঠিক না? খেয়াল করো, বাইনোমিয়াল থিওরেম কখন অ্যাপ্লাই করতে পারি, তোমরা এই বিষয়গুলো অলরেডি জানো, যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ, এটা যখন আমরা জানি যে এক্স এর মানটা অনেক ছোট, তখন কিন্তু এটাকে লেখা যায় ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান প্লাস এন এক্স। তো এখানে আসলে এক্স এর বদলে এপসিলন ইউজ করেছি এবং এন এর বদলে আমরা পি টার্মটা ইউজ করেছি, তো বাইনোমিয়াল থিওরেম। তো ওয়ান প্লাস এপসিলন টু দি পাওয়ার পি ইকুয়ালস টু আমরা দেখছি ওয়ান প্লাস পিই, বা রো বলতে পারো, রো ই। তো যেহেতু এপসিলন অনেক ছোট, এই জন্য আমরা বলতে পারি ওয়ান মাইনাস ভি স্কোয়ার ওভার সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু আসলে ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে লেখা যায়, ঠিক না? অর্থাৎ এই বিষয়টা তোমরা আসলে তোমাদের ইলেভেন টুয়েলভ ক্লাসে তোমরা শিখে এসেছো। তো আলটিমেটলি দেখো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা পেলাম যে টাইম ইকুয়ালস টু টু ডি, খেয়াল করো, টু ডি ডিভাইডেড বাই সি, 2d over c multiplied by 1 plus v square by c square। তো এটা গেল যে আসলে মিরর টু এর ক্যালকুলেশন, ঠিক না? তো মিরর টু এর ক্যালকুলেশনটা বুঝতেই পারছো, মিরর টু এর ক্যালকুলেশন কিন্তু কঠিন কিছু না, ঠিক না? মূল চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জটা কিন্তু আসলে আমাদের মিরর ওয়ানে। এবার আসলে আমরা দেখি যে আসলে মিরর ওয়ান এর ক্যালকুলেশনটা কিরকম। দেখো, মিরর ওয়ান এর ক্যালকুলেশনটা একটু জটিল, আসলে ঠিক জটিল বলা ঠিক না, যে আসলে একটু বুঝতে হবে এই আর কি। হ্যাঁ, তো মিরর ওয়ান এর কথা চিন্তা করে দেখো, এই দেখো মিরর ওয়ান এর লাইটটা কি হয়, ঠিক না? মিরর ওয়ানে আমরা দেখছি যে এই দেখো লাইটটা কোনাকুনি গিয়ে আবার কোনাকুনি চলে আসে, তাই দিয়ে আর খেয়াল করো যে আসলে সত্যিকার অর্থে এটা একটা ত্রিভুজ আকৃতি হলো, ঠিক না? যে এই ত্রিভুজের ভূমি ভূমি হচ্ছে ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল ডিউ টু ইথার হরিজন্টাল স্পিড, ইথার্স হরিজন্টাল স্পিড, তার মানে কি ওই সময় আসলে ইথার ভিটি দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, ভি হচ্ছে স্পিড অফ দ্য ইথার। আচ্ছা, আর এখানে আমরা যে হাইপোটা যে দেখি, যেটা অতিভুজ, এটাকে যদি আমি বলি ডি প্রাইম, ঠিক না? কিন্তু এটা কিন্তু ডি না, এটা হচ্ছে ডি প্রাইম, কারণ ডি তো বুঝতেই পারছো হাইটটা, ডি হচ্ছে এই ত্রিভুজের হাইটটা হচ্ছে ডি।
আর অতিভুজটা হচ্ছে ডি প্রাইম, ঠিক না? তো আমি এখানে কিন্তু আবার খেয়াল করে দেখো যে আসলে টাইম টেকেন তাহলে কি ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই স্পিড অফ দ্য লাইট, ঠিক না? তাহলে এখানে কি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেলড হলো, প্রথমে সে ডি প্রাইমে গেল, তারপর আবার ডি প্রাইমে সে এবার ব্যাক করলো, ঠিক না? সুতরাং টাইম ইকুয়ালস টু কি বলো, 2d প্রাইম ডিভাইডেড বাই সি। এখন আমরা দেখো পিথাগোরাসের থিওরেমটা এখানে অ্যাপ্লাই করেছি, যে পিথাগোরাসের থিওরেম এখানে কি, আমি এখন ডি প্রাইমের ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে ডি প্রাইম কে দেখো, আমি যদি এটাকে সমকোণী একটা ত্রিভুজ হিসেবে চিন্তা করি, তার মানে আমাকে যেই ত্রিভুজটা দেখা যাচ্ছে এটাকে অর্ধেক যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে অতিভুজ হচ্ছে ডি প্রাইম, হাইট হচ্ছে ডি, আর ভূমি হচ্ছে ভিটি বাই টু। তাহলে আমি এখন পিথাগোরাসের সূত্র আমি যদি অ্যাপ্লাই করলাম, তার মানে ডি প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস ভিটি ওভার টু হোল স্কোয়ার। তো আলটিমেটলি এখান থেকে তুমি পরের ক্যালকুলেশনটা দেখো, or c square t square over 4 equals to d square plus v square t square over 4। অর্থাৎ এই টার্মটা আমরা তোমার স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে আমরা ফাইনালি কি পেলাম, সো t equals to 2d over c multiplied by 1 over root over 1 minus v square by c square। এটা আসলে কঠিন কিছু না, হ্যাঁ। ঠিক একইভাবে now we are going to apply the binomial theorem, same as before. So as v square by c square is very small, so we can use binomial theorem, and previously we have seen that 1 plus epsilon to the power rho equals to 1 plus rho e, where epsilon is much lesser than 1. So finally we are getting 1 minus v square by c square the whole to the power minus half equals to 1 plus v square by 2c square, or 1 plus v square over 2c square. So ultimately t equals to 2d divided by c multiplied by 1 plus v square over by 2c square. Interestingly দেখো এর আগের টার্মটা কি ছিল, তুমি যদি এর আগের টার্মটা দেখো, এটা হচ্ছে t equals to 2d divided by c multiplied by 1 plus v square by 2c square। কিন্তু আগের টার্মটা তুমি যদি একটু দেখো, এই আগের টার্মটা যদি দেখো, এটা ছিল সেম, কিন্তু জাস্ট একটু আলাদা, 2d ডিভাইডেড বাই সি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক না? তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে এই টাইমটা এই টাইমটা কিন্তু একটু বোঝা যাচ্ছে একটু বেশি, তাই না? এই টাইমটা একটু বেশি, আর আমাদের পরের টাইমটা একটু কম। কেন? কারণ পরেরটাই হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু সামনে আগাই, তাহলে আমরা এখন এটা আগেরটাই অলরেডি আশা করি দেখেছো তোমরা। হ্যাঁ, তো এটা যদি আগেরটা হয় তাহলে আমাদের টাইম ডিফারেন্সটা আমরা এখন বের করব, ঠিক না? আমাদের টাইম ডিফারেন্সটা আমরা আসলে বের করতে চাচ্ছি, খেয়াল করো। তো টাইম ডিফারেন্সটা অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ইথার যদি না থাকতো তাহলে আসলে there would be no time difference, ঠিক না? there would be no time difference. If there is no time difference, there would be no path difference. If there is no path difference, there would be no interference. So uh, if we are not getting any interference, it does mean there is no ether. But actually at the time all the physicists, they believed very strongly that of course ether did exist. But the thing is, actually, when they are calculating this part, they found that actually, truly speaking, there is no interference. So finally, they concluded there is no ether. আচ্ছা, আমরা আগেই কনক্লুশনটা না দেখে আমরা একটু দেখি। অর্থাৎ এখানে ধরে নেওয়া হচ্ছে ইথার আছে, বুঝো, কিন্তু এই আমাদের টোটাল এক্সপেরিমেন্টে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টে ধরে নিয়েছে ইথার আছে, তাহলে ইথার যদি থাকে তাহলে ওই যে আমাদের মিরর টু তে যে লাইট রিফ্লেক্ট হয়ে গিয়ে আবার মিরর টু তে রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক করলো, এখানে একটা টাইম লাগলো। আবার ওখানে গেল, ওখানে গিয়ে আবার ব্যাক করলো মিরর ওয়ানে, ওখানে একটা টাইম লাগলো, ঠিক না? অর্থাৎ ইথার না থাকলে এই টাইম ডিফারেন্সটা হতো জিরো, কিন্তু ইথার যেহেতু আছে ধরে নেওয়া হচ্ছে, তার মানে এখানে একটা টাইম ডিফারেন্স কিন্তু আছে। সেই টাইম ডিফারেন্সটা কত দেখো, ক্যালকুলেট করেছে, 2d over c multiplied by 1 plus v square by c square minus 2d over c multiplied by 1 plus v square by root over by v square over 2c square equals to 2d over c multiplied by v square over 2c square equals to d by c multiplied by v square over c square। অর্থাৎ খেয়াল করো, so we are getting a time difference. It does mean there should be a path difference. তো আলটিমেটলি আমরা এবার নেক্সট ফেজে যাই।
খেয়াল করো। সো অ্যাজ এবার এই টার্মটা দেখো, ঠিক না? এই দেখো ইন্টারফারেন্স, যখনই আসলে সত্যিকার অর্থে আলটিমেটলি দেখো আমরা আসলে প্যাথ ডিফারেন্সটা দেখবো, তখনই আসলে আমরা ইন্টারফারেন্সটা পাবো। তো এখানে দেখা স্পষ্ট দেখাচ্ছে যে আসলে ইন্টারফারেন্সটা কখন পাচ্ছি, ঠিক না? আলটিমেটলি আসলে আমরা ইন্টারফারেন্সটা পাচ্ছি এই প্যাথ ডিফারেন্স গুলোর ক্ষেত্রে। তোমরা অলরেডি যে ইন্টারফারেন্স ব্যাপারটা পড়েছো। তো এখন আসলে according to Michelson Morley experiment, if ether really does exist, so we should get actually interference. Now look at this point. এই পয়েন্টটা একটু খেয়াল করো। সো আমরা এটা কেন দেখাচ্ছি? আহ, এটা দেখাচ্ছি কারণ খেয়াল করো, এটা হচ্ছে তোমার যখন গ্রীষ্মকাল, ঠিক না? তখন আসলে এই পজিশনটা থাকে। হ্যাঁ, দেখো গ্রীষ্মকালে সূর্য কোথায় থাকে? এই যে জানুয়ারিতে তোমার সানের পয়েন্টটা দেখো। জানুয়ারি থেকে এরপর সে যখন আহ, তোমার হচ্ছে মার্চে যায়, সেখানে পয়েন্টটা দেখো। তারপর জুনে দেয়, ওখানে পয়েন্টটা দেখো। জুলাইতে দেখো, এই পয়েন্টটা দেখো। সেপ্টেম্বরে দেখো, এই পয়েন্টটা দেখো। ডিসেম্বরে দেখো, এই পয়েন্টটা দেখো। হ্যাঁ, আর অর্থাৎ সূর্যের অবস্থানের প্রেক্ষিতে সূর্যের অবস্থানের প্রেক্ষিতে আমাদের গরমকাল হয়, বা সূর্য থেকে পৃথিবীর দূরত্বের অবস্থানের প্রেক্ষিতে আমাদের শীতকাল হয়। তো এই এক্সপেরিমেন্টটা আসলে বিভিন্ন সময়ে করা হয়েছে। জানুয়ারিতে করা হয়েছে, মার্চে করা হয়েছে, জুনে, জুলাই, সেপ্টেম্বরে, ডিসেম্বরে, and every time we are getting the same result. So that there will be no confusion actually about the result of this experiment. হ্যাঁ, এই জন্য এটা দেখাচ্ছি আর কি। So after 6 months, the same experiment actually was repeated, and they got the same result, right? Okay, now we are proceeding. Okay, ওকে। তো আমরা আসলে যেই জায়গাটা আসলে নর্মালি ছিলাম, ঠিক না? তো আমরা যদি আসলে অন্যান্য ভিডিওতে আমি আর যাচ্ছি না, ঠিক না? আসলে সত্যিকার অর্থে এখানে আসলে ইন্টারনেটে আমাদের এরকম অনেক ভিডিও রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আসলে আমাদের জন্য যেটা বোঝা জরুরি যে আসলে সেটা হচ্ছে um, why the Michelson Morley experiment, right? Why this is actually important. হ্যাঁ, তো আমরা আসলে আমাদের জায়গাটায় ফিরে আসি। আমরা যে জায়গাটা ছিলাম, তো সেটা হচ্ছে আমাদের মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টের যে ক্যালকুলেশনটা, ঠিক না? তো আমরা ক্যালকুলেশনটা আসলে আলটিমেটলি চেক করলাম। দেখো ক্যালকুলেশনটা কিন্তু এরকম। সো this is the time difference. Now if as you have got the time difference, so there should be the path difference, and as there is path difference, so there should be the interference. এবং দেখবা যে আসলে এই ক্যালকুলেশনটাই আসলে সবগুলো বইতে লেখা আছে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু আসলে আলটিমেটলি যে আসলে তোমরা দেখবা যে এই রেজাল্টগুলো কিন্তু আহ, রীতিমতো ডিডাক্ট করতে দেয়। হ্যাঁ, এবং এখানে প্রায় তোমার 10 মার্কের 10 মার্কের প্রশ্নও দেখা যাচ্ছে আসতে পারে। সুতরাং hopefully you have understood the Michelson-Morley experiment, and if you have any question, you please do comment at the comment section. Then inshallah we will answer those question, or we will reply to those comments. So hopefully, my dear all, that you all have understood the Michelson-Morley experiment, and I would suggest all of you to take any of the books, and please go through the whole Michelson-Morley experiment. হ্যাঁ, এবং এখানে একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে এই 3D ভিজুয়ালাইজেশনটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে আসলে বইগুলোতে যেই ওয়েতে লেখা আছে, হ্যাঁ, এটা অনেক সময় আসলে বোঝা যায় না। এই জন্য আসলে আমরা আম, এই 3D ভিডিওটার সাহায্য নিলাম। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবা যে ইন্টারনেট হচ্ছে একটা বিশাল সমুদ্র। তো তোমার এখানে প্রয়োজনীয় জিনিসটা খুঁজে বের করাটা একটু কষ্টসাধ্য। তো এই যে ভিডিওটা দেখালাম, এটা আসলে ইউটিউবে তুমি খুঁজে পাবা, একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। তারপরও তুমি যদি আসলে তো আমি যতগুলো ম্যাটেরিয়াল দেখেছি, এটাকে আমার মানে বেশ ভালোই মনে হয়েছে। এই জন্য আমি আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। হ্যাঁ, so, my dear all, hopefully, Alhamdulillah, you all have understood that the whole calculations, and as well as actually what is happening inside the Michelson Morley experiment. So, I wish that I would again meet all of you
on the next week in the same time and the same class. So till then, assalamu alaikum wa rahmatullahi